আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৩ পৃষ্ঠার অর্থাৎ প্রথম অধ্যায় পার্ট ৩ ও ৪ পড়ব। যারা এর আগের ক্লাস দেখুনি দেখে আসার অনুরোধ রইল। সমাজ বিকাশের বিভিন্ন স্তর: শিকার, সংগ্রহ, উদ্যান, কৃষি ও পশুপালন। সমাজ পরিবর্তনশীল। তাহলে সমাজ কি? পরিবর্তনশীল। আমি যে লাইনগুলোর নিচে দাগ দেবো সেই লাইনগুলোর নিচে তোমরা দাগ দিয়ে মুখস্থ করে নিও। আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি, আগের দিনে সমাজ কিন্তু একরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পূর্ণ সমাজ পরিবর্তন হয়ে একালের আধুনিক সমাজ গঠিত হয়েছে। ভবিষ্যতে সমাজ আরও পরিবর্তন হবে। কালের সুদীর্ঘ যাত্রা পথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। তাহলে কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায়? 6টি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ, উদ্যান ও কৃষিভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, কৃষিভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এই 6টা মুখস্থ করে নিও। শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তাহলে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ কি? মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না। মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেননি। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত এবং শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। আদিম সমাজের প্রধান কাজ কোনটি? ফলমূল সংগ্রহ ও পশু পাখি ও মৎস্য শিকার করা হচ্ছে আদিম সমাজের প্রধান কাজ ছিল। যখন শিকার মিলত তখন তারা খেত, আর শিকার না মিললে উপোস থাকতে হতো। উপোস থাকতে মানে না খেয়ে থাকতে হতো। মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। তাহলে মেয়েরা কি করত? ফলমূল সংগ্রহ করত আর পুরুষরা শিকার করত। সে সময় পাথর ছিল একমাত্র হাতিয়ার। আদিমকালের একমাত্র হাতিয়ার কোনটি ছিল? পাথর। এই কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলা হয়। প্রাচীন সমাজকে কি বলা হয়? প্রাগৈতিহাসিক সমাজ বা প্রস্তর যুগের সমাজ। এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে খাস কাটা বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি। তাহলে এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলোর নাম কি? একটা হচ্ছে খাস কাটা বল্লম, এই যে এটা। তারপর মাছ ধরার হারপুন, হাড়ের সুই। শীত ও রোদের বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। তাহলে শীত ও রোদের বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কি ব্যবহার করত? গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। এ সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো। উদ্যান ও কৃষিভিত্তিক সমাজ। এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। মানে উদ্যান কৃষিভিত্তিক সমাজে মানুষ যে খাদ্য সংগ্রহ করত, এই সংগ্রহ থেকে উন্নত করে তখন হচ্ছে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। মানে খাদ্য তারা তখন উৎপাদন করতে শেখে। সমাজ বিজ্ঞানীরা বলে মেয়েরাই কৃষিকাজের উদ্ভব করেছে। তাহলে প্রথম কৃষিকাজের উদ্ভাবন করে কারা? মেয়েরা। এটা ভালোভাবে দেখে নিও। আদিম সমাজের পুরুষেরা যেত শিকারের সন্ধানে। তাহলে আদিম সমাজের পুরুষেরা কোথায় যেত? শিকারের সন্ধানে। আর ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের ওপর। মানে ফলমূল সংগ্রহ করার ভার ছিল হচ্ছে মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম, বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দন। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়ত তা থেকে গজিয়ে ওঠা চারা গাছের পরে দেখা দিত শীষ এবং দানা।
এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়া যায় ধারণার সৃষ্টি হয়। কিভাবে বীজ ছিটিয়ে উপযোগী শস্য পাওয়া যায় ধারণার সৃষ্টি হয় কখন? যখন হচ্ছে মেয়েরা বিভিন্ন গম, বার্লি এসবের দানা তাদের বসবাসের জায়গার আশেপাশে ছিটিয়ে রাখতো, তখন তাতে চারা বের হতো হয়, চারা থেকে শীষ হতো আর শীষ থেকে দানা বের হতো। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় হচ্ছে উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমি একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। তাহলে ফসল কাটত কীভাবে? পশুর চোয়ালের হাড় দিয়ে। তবে প্রয়োজনে বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, যখন ওই জায়গায় ফসল ফলতো না তখন আরেক জায়গায় গিয়ে আবার নতুন করে ফসল ফলাতো। পশুপালন সমাজ। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরও এগিয়ে যায়। এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। শিকারী মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশু পরিণত করে। শিকারী মানুষ প্রথমে কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশু পরিণত করে। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। তাহলে কুকুর ছিল কি? বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। অনেক সময় বুনো, ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়ত। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখত। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে। চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজ গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। এ সমাজে মুদ্রার প্রচলন হয়নি, তবে দ্রব্য বিনিময় প্রথা উদ্ভব ঘটে। তাহলে কোন সমাজে দ্রব্য বিনিময়ের উদ্ভব প্রথা ঘটে? পশুপালন সমাজে। একজনের পণ্যের সঙ্গে অন্য পশু কিংবা অন্য কিছু বদল করা হতো, মানে একজনের কাছ থেকে একটা জিনিস নিলে তার পরিবর্তে আর একটা জিনিস দিয়ে এভাবে পণ্য পরিবর্তন করা হতো। তবে আদিম সমাজের মতোই এ সমাজও মানুষও যাযাবর জীবনযাপন করত। এখানে দেখো পশুপালনের একটা ছবি দেওয়া হয়েছে। দলে ভাগ হয়ে উল্লেখিত 3টি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।